আমাদের এলাকার এক আপু আছে যে আমার প্রথম ক্রাশ। আমি যখন প্রথম বুঝতে পেরেছি ক্রাশ কি, তখন থেকেই আপুর উপর আমি ক্রাশিত। আপুটার নাম পুতুল, দেখতেও পুতুলের মতো লাগে। আমি তার সাথে কখনো তেমনভাবে কোনো কথা বলিনি। রাস্তাঘাটে যখন আপুকে একা দেখি তখন একটা গান গাই, তোকে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। পুতুল আপু আমাকে কিছু বলতে চায় মনে হয়, কিন্তু কেন জানি বলে না। একদিন কলেজ থেকে আসার পথে এই গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। হঠাৎ এক জায়গায় আপু দাঁড়ালো। আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দূরে দাঁড়িয়ে থাকলাম। পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, এই এদিকে আয়। আমি তার ডাক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম, তারপরও কাছে গেলাম। এই তুই আমাকে দেখে এই গান গাস কেন? তোমাকে দেখে গান গাই মানে? আমি তো সবসময় এই গান গাই। আমার সামনে আর এই গান গাইবি না। কেন? গাইবি না ব্যাস। আমি যখন এই গান গাবো তখন তুমি আমার সামনে না আসলেই তো হয়। নিজেকে শাসন না করে আমাকে করছো। ভারী দুষ্টু হয়েছিস তাই না? দুষ্ট হব কেন? জানো আমি যাকে বউ বানাবো তাকে আমি পুতুলের মতো করে রাখবো। রাখিস রাখিস, এবার আমার সামনে থেকে দূর হ। পুতুল আপুর সামনে থেকে দূর হয়ে আমার পরিচয়টা দেই। আমার নাম রাজ। আমি গ্রামে বেড়ে ওঠা সাদাসিধা বাপের ফাজিল ছেলে। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর পুতুল আপু সেকেন্ড ইয়ারে। আমরা দুজন আবার একই কলেজে পড়ি। বাসায় এসে পুতুল আপুর কথা মনে করে করে হাসছি। মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে। কোনোদিন তেমনভাবে কোনো কথা বলিনি। দুবার দুই প্রয়োজনে তাদের বাড়িতে গিয়েছিলাম। তখন আম্মার কথা জিজ্ঞেস করেছিল, আমিও বলে দিয়েছিলাম আম্মা ভালো আছে। এই তো, এই মেয়েটা কেন যে আমার বয়সে বড় হয়ে জন্ম নিল, না হলে আজই প্রপোজ করে দিতাম। পরদিন একইভাবে গান গেয়ে যাচ্ছি। পুতুল আপু আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমাকে কিছু বলেছে হয়তো, কিন্তু আমি উল্টো দিকে হেঁটে পুতুল আপুর সামনে থেকে চলে গেলাম। আজ সামনে গেলে নিশ্চয়ই আমার খবর ছিল। পরদিন একইভাবে রাস্তা দিয়ে দুজন কলেজে যাচ্ছি। আমি তো আমার মার্কা মারা গান গেয়ে যাচ্ছি। আমাকে বলল, এই দাঁড়া তো। বলো। তোকে না বলেছি আমার সামনে এই গান গাইবি না? কি মুসিবত, যে গান গেয়েছে তাকে বলো এই গান কেন আবিষ্কার করলো। আমি গেয়েছি তার গাওয়া শুনে। ভারী ফাজিল হয়েছিস তাই না? এই কথা বলে আমার গালে ঠাস ঠাস বসিয়ে দিল। আমি নাছোড়বান্দার মতো কলেজে চলে গেলাম। কলেজ থেকে দুজন একই বাসে করে গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে নিজের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার আগে কিছু পথ পায়ে হেঁটে আসতে হয়। আজ রাস্তা দিয়ে আসার সময় আমি একদম চুপ ছিলাম। আপু আমাকে যেই থাপ্পড় দিয়েছে এক সপ্তাহ ভরা মনে থাকবে। আমাদের বাড়ি থেকে দুই বাড়ি পর পুতুল আপুদের বাড়ি। আমি যখন আমাদের বাড়ির মেইন রাস্তা দিয়ে ঢুকছিলাম তখন দেখেছি পুতুল আপু পেছন ফিরে আমাকে বারবার দেখছে। কি সাংঘাতিক মাহিয়া! একটা জোয়ান ছেলের উপর হাত তুলতে পরোয়া করলো না। আমি না হয়ে যদি অন্য কোনো ছেলে হতো তাহলে তো উল্টো ঠাস ঠাস। না, আমাকে তো মাত্র একটা থাপ্পড় দিয়েছে। এটা আর এমন কি, কাউকে ভালোবেসেও এমন থাপ্পড় সচরাচর দেওয়া যায়? দেখ আমি এসব ভাবছি কেন? নিশ্চয়ই পুতুল আপু রাগ করে আমাকে থাপ্পড় দিয়েছে। অতিরিক্ত রাগ না হলে মেয়েরা ছেলেদের উপর হাত তুলতে চায় না। এই টপিক নিয়ে আর কথা নাই বলি। পরদিন কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু আমাদের বাড়ির সামনে দেখি পুতুল আপু। আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে অন্য পথে কলেজে চলে গেলাম। কলেজে আমার অনেক বন্ধুবান্ধব আছে। ফাজিল ছেলেদের বন্ধুবান্ধব তো থাকারই কথা। সবাই নিজেকে ফাজিল বলতে চায় না, কিন্তু আমি তাদের মতো না। আমি নিজে কি তা সবাইকে বলে দেই। আমার ভালো গুণের চেয়ে খারাপ গুণটাই বেশি। যাজ্ঞা, কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা মারছি। এমন সময় পুতুল আপু আমার সামনে এসে বলল, সরি। কেন, কি করেছো তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি আর কিছু জানতে চাইনি। একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়ার কথা বন্ধুদের সামনে বললে আমার নিজেরই তো প্রেস্টিজ লস। তা এখন থেকে কি ওই গান গাইতে পারবো? তোর কি একটু লজ্জা শরম নাই? সরি বলেছি বলে এই নয় যে তোকে গান গাওয়ার পারমিশন দিব। ওকে। কলেজ শেষে দুজনে একই বাসে করে বাড়িতে চলে এলাম। এইভাবে কিছুদিন গেল। এখন আর পুতুল আপুকে দেখে গান গাই না। আগের থেকে অনেক ফ্রি এখন আমরা দুজন। এখন পুতুল আপুর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি কলেজে যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যায়, আবার আসার সময় আমাকে সঙ্গে করে নিয়ে আসে। পুতুল আপু আমার প্রতি নিশ্চয়ই দুর্বল হয়েছে, না হলে এত তাড়াতাড়ি আমার সাথে মিশে গেল কিভাবে? একদিন কলেজ থেকে আসার পথে পুতুল আপু আমাকে বলল, আচ্ছা আমার ক্লাসমেট রাজু ছেলেটা কেমন রে? মানে কি? আমার থেকে তুমি তো ওকে ভালোভাবে চেনো, কারণ ছেলেটা তোমার ক্লাসমেট। তোকে না দেখি সারাক্ষণ রাজুদের সাথে ক্রিকেট খেলতে। তো তো আবার কি, তোর খেলার সাথীকে তুই চিনবি না?
তা চিনে কি করব? সত্যি করে বলো তো, কেসটা কি? তোর এসব জেনে কোনো লাভ নেই। এই মাইয়ার মতলব কি? আমি তাকে পছন্দ করি আর সে অন্য ছেলের পিছু পিছু ঘোরে? না, এসব হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব কিছুই তো আইডিয়া আসছে না। পরদিন কলেজে যাওয়ার আগে আব্বার পকেট থেকে 50 টাকা চুরি করলাম। রাস্তায় দাঁড়িয়ে পুতুল আপু আমাকে ডাক দিল। একসাথে দুজনে চলে গেলাম কলেজে। কলেজ ছুটি শেষে পুতুল আপুকে আসছি বলে কলেজ গেটের সামনে দাঁড় করিয়ে চলে গেলাম গোলাপ কিনতে। 20 টাকা দিয়ে একটা গোলাপ কিনলাম। আসার সময় 30 টাকা দিয়ে দুটো চিপস কিনে নিয়ে এলাম। চিপস একটা পুতুল আপুকে দিলাম, একটা আমার নিজের জন্য রাখলাম। আর হ্যাঁ, গোলাপটা কিন্তু আমার ব্যাগের ভেতর লুকিয়ে রেখেছি। গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে চলে এসেছি আমাদের গ্রামে। গাড়ি চড়া শেষে এবার আমাদের পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। হেঁটে কিছু দূর আসার পর পুতুলকে বললাম, দাঁড়াও, একটা কথা আছে। হেঁটে হেঁটে বলি? না, হেঁটে হেঁটে বলা যাবে না। ঠিক আছে, বল। আমি ব্যাগ থেকে গোলাপ বের করে গোলাপ দিয়ে পুতুল আপুকে প্রপোজ করলাম। পুতুল আপু আমাকে বলল, ফাইজলামি করস? ভালোবাসা ফাইজলামি না। তুই কি সত্যি আমার সাথে প্রেম করতে চাস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক শব্দ জানালাম। তারপর ঠাস ঠাস, বুঝতেই তো পারছেন, থাপ্পড় দিয়ে আমাকে বলল, তোকে খুব ভালো মনে করেছিলাম, আর তুই? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমাকে হারাতে। তুই জানিস তুই আমার বয়সের ছোট? ছোট হয়েছি তো কি হয়েছে, তোমাকে আমি সুখে রাখবো। যা আমার সামনে থেকে দূর হ। আমি পুতুল আপুর কথা শুনে ভয়ে চলে আসলাম। যা থাপ্পড় দিয়েছে না, 1 সপ্তাহ গালে ব্যথা থাকবে। হাতে কি শক্তি মাইরি! কোন গুদামের চাল খায় আল্লাহ ভালো জানে। সামান্য প্রপোজের কারণে সব শেষ। ধ্যাত, কেন যে প্রপোজ করতে গেলাম। এখন আমও গেল, চালাও গেল। না, পুতুলকে আমার প্রেমের জালে ফেলতেই হবে। আমি হার মেনে নেওয়ার পাত্র না। পরদিন আর কলেজে যাইনি। তার পরদিন গেলাম। আসার সময় একসাথে দুজন আসলাম, কিন্তু একজনের সাথে অন্যজনের কোনো কথা নাই। বাসায় এসে খাবার খেয়ে পুতুল আপুদের বাড়িতে চলে গেলাম। ওর আম্মার সাথে অনেকক্ষণ গল্প করলাম। পুতুলের আম্মা খুব কিপটা। তাদের বাড়িতে প্রায় 1 ঘন্টা ছিলাম। আসার কিছুক্ষণ আগে আমাকে পান খাওয়ালেন। আমি সাধারণত পান খাই না, কিন্তু ওনার সাথে গল্প করে গলার পানি সব শুকিয়ে গেছে। পান খেয়ে গলায় রস করলাম। তারপর সালাম দিয়ে আমার বাড়িতে আমি সোজা রাস্তায় চলে এলাম। পুতুল আপুদের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসলাম। পরদিন কলেজে গিয়ে বন্ধু জুয়েলকে বললাম, দোস্ত, আমি তো পুতুলকে খুব ভালোবাসি রে। শালা কস কি, জানোস না ও তোর সিনিয়র? মামা, প্রেম ভালোবাসা সিনিয়র জুনিয়র মানে না। তো এখন তুই কি করতে চাস? আমি কি করব জানলে কি তোর সাথে শেয়ার করতাম? কিভাবে কি করতে হবে একটু আইডিয়া দে না প্লিজ। কি আইডিয়া দিব, কিছুই তো মাথায় ঢুকছে না। চল আমাদের সকল ফ্রেন্ডদের কাছে গিয়ে এই কথা শেয়ার করি। ওকে চল। আমার সকল ফ্রেন্ড টিনা, মিনি, কিনা, রুয়েল, কুয়েল সবাইকে আমার ভালোবাসার মানুষটার কথা শেয়ার করলাম। অনেকে অনেক ধরনের আইডিয়া দিল। কেউ বলল চিঠি লিখে দিতে, কেউ আবার বলল সামনাসামনি প্রপোজ করে দিতে, কেউ আবার বলল পুতুল আপুর কোনো বান্ধবীকে দালাল হিসেবে মাঝখানে রাখতে। বন্ধু ফাহিম বলল সে নাকি আমার কথা পুতুল আপুকে বলে দিবে। তবে সবচেয়ে বেস্ট আইডিয়াটা ছিল মিনার। মিনা বলল, দোস্ত, তুই এতদিন ধরে পুতুলকে চিনিস। একসময় তোদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তুই যে কোনো একটা মেয়ের হাত ধরে কলেজে পুতুলের সামনে যাবি, দেখবি পুতুলের খুব হিংসা হবে যদি সে তোকে মন থেকে একটু হলেও ভালোবেসে থাকে। আমি মিনাকে বললাম, পুতুল আপু তা দেখে কি আমার সাথে রিলেশন করতে চাইবে? মনে মনে হয়তো ভাবতে পারে ছেলেটা যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে অন্য মেয়ের হাত ধরতো না। টিনা বলল, তুই পুতুলকে ভালোবাসিস আর তাকে আপু বলে ডাকছিস? এবার মিনা আমাকে উদ্দেশ্য করে বলল, আরে পাগল, তুই যা ভাবছিস তা না, আমার কথা একবার শুনে দেখ। আমি তোর ভালো বন্ধু, আমরা তোর ভালো চাই। কিন্তু মেয়ে পাবো কই? কোন মেয়ে? যার হাত ধরে পুতুলের সামনে যাব। রুয়েল বলল, যে তোকে এই আইডিয়া দিয়েছে তাকে দিয়েই শুরু কর। মিনা চল না, একটু পুতুলের সামনে আমার হাত ধরে ঘুরবি। আমি পারবো না বাবা। পারবি না কেন? আমরা তো দুজন ভালো বন্ধু। আমার সাথে হাত ধরার অ্যাক্টিং করলে কি এমন ক্ষতি হবে? তোর হাত ধরে এখানে সারাক্ষণ বসে থাকতে পারবো, কিন্তু পাবলিক প্লেসে এইভাবে আমি তোর হাত ধরে থাকতে পারবো না দোস্ত। প্লিজ আমাকে মাফ করে দিস। কি আর করার, মিনা আসলে একটু লাজুক তো, তাই এসবে যায়নি। অবশেষে সবার রিকোয়েস্ট এবং আমার কথা ভেবে টিনা আমার হাত ধরে পুতুলের সামনে যেতে রাজি হলো। পরদিন বিরতির সময় পুতুলের সামনে আমি আর টিনা হাত ধরে ঘুরছি। আর চোখে তাকিয়ে দেখি পুতুল আপু আমাদের সব কিছু দেখছে। ইয়াহু, কাজ হয়েছে মনে হয়। পুতুলের সামনে গিয়ে বললাম, জানো টিনা, একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, বিনিময়ে থাপ্পড় পেয়েছি। তাই নাকি? কেন যে তুমি আমার জীবনে আর কয়েকটা দিন আগে আসলে না, তাহলে ওই নাক বোচা মেয়েকে প্রপোজ করে এত লজ্জা পেতাম না।
পুতুলকে দেখে মনে হচ্ছে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিছু বলতে চাইবে তার আগেই সেই জায়গা ত্যাগ করলাম। কলেজ শেষে প্রতিদিনের মতো বাড়িতে চলে আসলাম। একজনের সাথে অন্যজনের কোনো কথা নেই। বাস চড়া শেষে পায়ে হেঁটে আসছি। কিছু দূর আসার পর দেখলাম পুতুল দাঁড়িয়ে আছে। পুতুলের দাঁড়িয়ে থাকা দেখে আমিও আমার জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে গেলে সেদিন থাপ্পড় দিয়েছিল, আজ হাড়গড় ভেঙে দিবে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুতুল সামনে হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর পুতুল আবার দাঁড়িয়ে গেল। পুতুলে দাঁড়িয়ে থাকা দেখে আমিও আবার আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম। দূর থেকে ডাক দিয়ে বলল, এই রাজ, এদিকে আয় তো। আমি ভয়ে যাচ্ছি না। আজ সামনে গেলে নিশ্চয়ই আমার মরার ঘন্টা বাজাবে। যেভাবে সিলেটে বাংলাদেশ আর জিম্বাবুয়ের টেস্ট খেলার আগে ঘন্টা বাজিয়ে বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারানো হয়েছিল, সেইভাবে। আবার বলল, মারবো না, চলে আয়। মারবে না শুনে খুব খুশি হলাম। তারপর তার কাছে চলে গেলাম। বলো, কি বলবে? তুই আমাকে নাক বোচা বললি কেন? কখন বললাম? কলেজে টিনাকে বললি নাক বোচা মেয়েকে প্রপোজ করেছিস, তার বিনিময়ে তুই থাপ্পড় খেয়েছিস। যেহেতু থাপ্পড় আমি দিয়েছি, তাহলে তোর মতে আমার নাক বোচা। তোর কি একটু লজ্জা শরম নেই? নিজের প্রেমিকাকে বললি অন্য মেয়ের হাতে থাপ্পড় খেয়েছিস। সরি, আর সে তো আমার প্রেমিকা না। হয়েছে হয়েছে, আর কিছু লুকাতে হবে না। আমাকে নাক বোচা বলার অপরাধে তোকে এবার শাস্তি দিব। কি শাস্তি দিবা? আমাকে না বললাম মারবা না? মারবো না বলেছি, শাস্তি দিব না সেটা তো আর বলি নাই। এবারের মতো ক্ষমা করে দাও, আমি জীবনেও অন্যায় করব না। না, তোকে ক্ষমা করা যাবে না। তুই আমার সামনে 10 বার কান ধরে উঠবস কর, এটাই তোর শাস্তি। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে নাক বোচা বলবো না। না, তোকে কোনো শাস্তি ছাড়া ক্ষমা করে দিলে রাতে আবার আমার ঘুম হবে না। প্লিজ ক্ষমা করে দাও। আমার মতো স্মার্ট ছেলেকে কান ধরে উঠবস করালে লোকে আমাকে ও তোমাকে কি বলবে বলো? লোকে কি বললো তা আমি কেয়ার করি না। ধরবি নাকি থাপ্পড় খাবি? অবশেষে থাপ্পড় খাওয়ার ভয়ে কান ধরে 10 বার উঠবস করলাম। এটা কোনো ব্যাপার না, আশেপাশের কোনো লোক আমার কান ধরা দেখেনি। দৌড়ে বাড়ি চলে আসলাম। কি জল্লাদ মাইয়া! এই মেয়েকে যে হালা বিয়ে করবে সে সারা জীবন পস্তাবে। না বাপু, এই মেয়ের সাথে আমি কোনো রিলেশন করতে চাই না। পরদিন কলেজে গেলাম। আমাদের মধ্যে যা যা হয়েছিল সব বন্ধুদের কাছে শেয়ার করলাম। মিনাকে ইচ্ছামতো গালি দিলাম। মিনার কথায় টিনা হাত ধরে পুতুলের সামনে হেঁটেছি। এখন পুতুল ভাবছে আমার আর টিনার মধ্যে অ্যাফেয়ার চলছে। সবাই আমাকে অনেক বোঝালো যাতে পুতুলের পিছু ছেড়ে না দেই, কিন্তু আমি মুখ দিয়ে ওদের বলেছি পুতুলের সাথে রিলেশন করতে চাই না, কিন্তু মন থেকে চাই পুতুল যেন আমার ঘরে শ্রোভা হয়ে আসে। আমি পুতুলকে পুতুলের মতো করে রাখবো। সবাইকে বললাম, ওরা কি আমাকে হেল্প করবে? ওরা সবাই রাজি হলো। আমিও এবার আশায় আছি, বন্ধুরা যখন সাপোর্ট দিচ্ছে তাহলে কোনো না কোনোভাবে পুতুলকে পটিয়ে ফেলবো। এভাবে কিছুদিন চললো, কিন্তু কোনো ঔষধেই পুতুলকে পটানো গেল না। ওইদিকে হঠাৎ করে আব্বার শরীরে ক্যান্সার দেখা দিল, যার কারণে আব্বাকে মাসে একবার কেমোথেরাপি দিতে হয়। সব মিলিয়ে মাসে আব্বার ডাক্তারের জন্য 30 থেকে 35,000 টাকার মতো খরচ করতে হয়। আমাদের এত টাকা খরচ করার সামর্থ্য নেই। ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষার কিছুদিন আগেই আমাকে পড়ালেখা বাদ দিতে হলো। আস্তে আস্তে মনের ভেতরে জমে থাকা সব ইচ্ছেগুলো মাটি হতে লাগলো। আব্বার কতই যে ইচ্ছে ছিল আমি পড়ালেখা করে ডাক্তার হব। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বুক ভরা কষ্ট নিয়ে রুজির তাগিদে অচিন শহর ঢাকাতে চলে গেলাম। একটা সিগারেট কোম্পানির সেলার হিসেবে 11,000 টাকা মাইনেতে চাকরি করা শুরু করে দিলাম। চাকরিতে যোগ দিয়েছি আজ 2 দিন হলো। রাতে চাকরি শেষে মেসে ফিরে রান্নাবান্না করলাম। খাওয়া শেষে শুতে যাব, তার আগেই দেখি আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। ফোন রিসিভ করে, হ্যালো। কই তুই? কে আপনি? আমাকে চিনতে পারলি না? টিনা? না মিনা? না। তাহলে তুমি কে রে বোন? পরিচয় দাও না কেন? যাকে ভালোবাসিস তাকে চিনতে পারলি না? একজনকে তো ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসে না, তাই তাকে ভুলে গেছি। আর সে কখনো আমাকে কল দিবে না। কিন্তু আপনি কে? মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, আমি পুতুল। সত্যি তুমি পুতুল আপু? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, এটাই বাস্তব। টিনা তোর কথা আমাকে সব বলেছে। ওহ, তা কি মনে করে ফোন দিলা? তুই আমার সাথে কাল দেখা করতে পারবি? কাল কিভাবে সম্ভব? বাড়িতে আসতেই তো পুরো একদিন লাগে। তুই যেমন করেই হোক কাল একবার বাড়িতে আয় প্লিজ। অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আর আমি এসে প্রবলেম কিভাবে সলভ করব? তুই আগে আয়, তারপর তোকে সব বুঝিয়ে বলবো। দেখো, আমি চাকরিতে যোগ দিয়েছি আজ 2 দিন হলো। কাল কিভাবে বাড়িতে যাই বলো? তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস?
যদি ভালোবেসে থাকিস তাহলে কালই বাড়িতে চলে আয়। পুতুলের মুখে এই কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলাম না। নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে। সাথে সাথেই কাপড় চোপড় গুছিয়ে রাত 9টার বাসে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরলাম পরদিন আসরের আজানে কিছুক্ষণ পর। বাড়িতে আসতে দেখে বাড়ির সবাই তো অবাক। সবাই বলল, কেন বাড়িতে এলাম? আমি সবাইকে মিথ্যা বললাম। বলেছি আমি যেখানে থাকি তার পাশের বাসায় আজ এক ছেলে খুন হয়েছে, ভয়ে চলে এসেছি। আমার কথা শুনে আম্মা বলল, দরকার নাই বাবা আমার চাকরির। তুই যে সুস্থ অবস্থায় আমার বুকে ফিরে এসেছিস, এটাই আল্লাহর কাছে লাখ লাখ পাওয়া। আহ, আজকাল সত্য কথার কোনো দাম নেই। মিথ্যা বললাম তো সবাই খুশি। আমা খাবার দিল। খাবার খাওয়া শেষে পুতুলকে ফোন দিলাম, কিন্তু ফোন অফ। মহা টেনশনে পড়ে গেলাম। আম্মা এসে বলল, জানিস পুতুলের বিয়ে ঠিক হয়ে গেছে, পরশুদিন বিয়ে। ওর বাবা এসে আমাদের সবার দাওয়াত দিয়ে গেছে। ছেলে লন্ডনে থাকে। এই কথা শুনে আসমান ভেঙে পড়লো আমার মাথার উপর। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার বিয়ে অন্যজনের সাথে। আমার কথা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে বেশি ভালো লাগলো পুতুলের কথা মনে পড়ে। কারণ পুতুল তো আমাকে নিজেই ভালোবাসার কথা বলেছে। আর 1 মিনিটও দেরি করা যাবে না। দৌড়ে পুতুলদের বাড়িতে চলে গেলাম। পুতুল আমাকে দেখে মনে হলো হাতে আসমান পেয়েছে, বাড়ি ভর্তি মেহমান। পুতুল চোখ দিয়ে ইশারা দিয়ে বলল বাড়ির পেছনে যেতে। আমি বাড়ির পেছনে বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু পুতুল তো আসছে না। কি মশা মাইরি! মেয়েদের ভালোবাসা পেতে হলে এমন 2-1টা মশার কামড় খেতে হয়, কিন্তু এখানে তো 2-1টা না, হাজার হাজার মশা। অবশেষে পুতুল আসলো। এই, আমাকে মশার কামড় খাওয়ানোর জন্য কি এখানে পাঠিয়েছো? আর বলিস না, বাড়িতে লোক ভর্তি মেহমান, সবার চোখ ফাঁকি দিয়ে আসতে হয়েছে। ওকে, কি বলবো বলো। জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আম্মা বলেছে। কিন্তু আমি এই বিয়ে করব না। তুই আমাকে প্রপোজ কর। পুতুলের মুখে এই কথা শুনে দুষ্টুমি করে পকেট থেকে 100 টাকার নোট বের করে হাঁটু গেড়ে 100 টাকা দিয়ে পুতুলকে বললাম, আই লাভ ইউ। পুতুল ঠাস ঠাস বসিয়ে দিল। তবে এই থাপ্পড় রাগে নয়, ভালোবেসে দিয়েছে। বলো একটা, টাকা দিয়ে কেউ প্রপোজ করে? আমার কাছে তো ফুল টুল নেই, মনে করো এই টাকাই ফুল। ধ্যাত, ভালোই ফাজিল হয়েছিস। এই নে গোলাপ, ঘর থেকে নিয়ে এসেছি। ফুল এনেছো আগে বলবা না? আমি গোলাপ নিয়ে পুতুলকে প্রপোজ করলাম। সে অ্যাকসেপ্ট করলো। তারপর বাংলা মুভির মতো গান হলো না, পুতুল আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। পরশু আমার বিয়ে, আমি তোকে না পেলে বাঁচবো না রে। তুমি বাঁচবে, বিয়াও ভঙ্গ হবে। এবার আমাকে তুমি করে বলো। ওকে, তুমি তুমি তুমি। এবার তোমার হবু স্বামীর ফোন নাম্বার দাও। আমার হবু স্বামী মানে? ও সরি, যার সাথে তোমার বিয়ে হবার কথা তার নাম্বার দাও। পুতুল আমাকে সেই ছেলের নাম্বার দিল। এবার পুতুলকে নিয়ে কিছু অন্তরঙ্গ সেলফি তুলে সেই ছেলেকে এমএমএস করে পাঠালাম। ফোন দিয়ে বললাম, আমি বাংলা ভাইয়ের লোক। পুতুলকে বিয়ে করা মানে মরার আগে নিজের কবর নিজেই খনন করা। সেই ছেলে ফোনে আমার এসব কথা শুনে অনেক ভয় পেয়েছে মনে হয়। আমার কথার কোনো উল্টা জবাব দেয়নি। আর এও বলেছি বিয়েটা যেন ভেঙে দেয়। পুতুলের বাবা যেন এই সেলফি সম্পর্কে কিছু জানতে না পারে। ছেলেটা আমার কথা শুনেছে। ফোন রাখার সময় সালাম দিয়ে ফোন রাখলো। পুতুলকে বললাম বাসায় গিয়ে যেন বলে এই বিয়ে করবে না। পুতুল বলল, আব্বু যদি জানতে চায় কেন বিয়ে করব না, তখন কি বলবো? বলবা তুমি আরো পড়ালেখা করতে চাও। তারপরে যদি না মানে তাহলে তোমার কিছুই বলতে হবে না। জামাই তো আর আসবে না, আর জামাই না আসলে এত কিছু বলে কি লাভ। ওকে, তাহলে এখন যাই। তোর নিজের খেয়াল রাখিস। ওহ, তুই না তুমি। সরি, তুমি। তাহলে এবার যাই। যাবে ভালো কথা। আমি আমার গাল বাড়িয়ে দিলাম। পুতুল বলল, এখন কিছু না, যা হবার বিয়ের পর হবে। আমি আমার বাড়িতে চলে এলাম। পরশুদিন অর্থাৎ শুক্রবারে পুতুলের বিয়ে হবার কথা ছিল। শুক্রবার সকালে দিব্যি আরামে ঘুমিয়ে আছে। আম্মা দরজায় থাবা দিয়ে বলল, রাজ, এই রাজ, তাড়াতাড়ি ওঠ, বিয়েতে যাবি। কার বিয়ে? পুতুলের। আমার বিয়ে? আর আমি জানি না। কি বললি? না কিছু না, ঘুমের ঘরে কি যে বলে ফেলেছি। আম্মাকে ডাক দিয়ে বললাম, কে কে যাবে? শুধু তুই যাবি। দেখ, তোর বাবা পুতুলকে গিফট দেওয়ার জন্য কি সুন্দর শাড়ি এনেছে। আব্বা এই অসুস্থ শরীর নিয়েও বাজারে যায়? ওকে, আসছি আমি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আম্মা নাস্তা দিল, নাস্তা খেলাম। আম্মাকে বললাম ভাত দিতে। এখন ভাত খাবি কেন? বেলা 12টা বাজে, কিছুক্ষণ পর বিয়ে আরম্ভ। এখন খেলে বিয়েতে গিয়ে খাবি কি? তুমি এসব বুঝবে না, দাও তো। পেট ভরে খাবার খেয়ে চলে গেলাম পুতুলদের বাড়িতে। আব্বার দেওয়া শাড়ি তার হবু বৌমাকে দিতে হবে। পুতুলকে শাড়ি দিয়ে চলে এলাম। শুক্রবার আর বিয়ে হলো না, আর কখনো বিয়ে হবেও না। ও সরি, হবে না কেন? হবে, তবে সেটা আমি ছাড়া অন্য কারোর সাথে না।